এপিসোডের শুরুতে আমরা দেখি মারি যখন রাতের বেলা তার বাড়িতে ছিল তখন সে শুনতে পায় তার বাবা বলছে, আমার বিজনেস পার্টনারের ওইখানে আমি একজন বিস্ট পার্সনকে কাজ করতে দেখেছি। এটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি। এখন বিস্ট ফলকদেরকে রাস্তাঘাটে অনেক নর্মালি দেখা যায়। মারির মা বলে, কিন্তু তাদের সাথে কথা বলে একদম মানুষদের মতোই মনে হয়। মারির বাবা বলে, এটা তুমি কিভাবে জানলে? তখন মারির মা বলে দেয় যে মারির ক্লাসে তার একজন বিস্ট ফল্ক ফ্রেন্ড রয়েছে। যাই হোক, মারি তাদের কথায় বেশি একটা পাত্তা না দিয়ে তার রুমে চলে আসে আর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে এখানে অনেক কম এরকম জায়গা রয়েছে যেখানে বিস্ট ফল্করা জব করে। দেখে মনে হয় তারা অন্য একটা দেশ থেকে এখানে এসেছে। যদিও তাদের ভিতরে মানুষদের মতো ইমোশন রয়েছে, তাও তারা জন্ম থেকে বিস্ট ফল্কদের মতোই দেখতে, আর মৃত্যুবরণও তারা সেভাবেই করবে। তারা একদম অন্য একটা প্রজাতির প্রাণী। যদি একটা মেয়ের একটা বিস্ট ফল্ক ছেলের সাথে ভালোবাসা হয়ে যায়, তাহলে কি এটাকে দুনিয়াবাসী অ্যাকসেপ্ট করবে? সে যখন এগুলো ভাবছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে এবং সে তার বন্ধুদের সাথে চ্যাটিং করায় ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে আমরা হিদাকাকে দেখি। সে যখন পড়াশোনা করছিল তখন তার কাছে মারির মেসেজ আসে। মারি তাকে গুড নাইট মেসেজ করেছিল। হিদাকা মনে মনে বলতে থাকে, আমি মানুষদের দুনিয়ায় গিয়েছি মাত্র 2 দিন হয়েছে, কিন্তু এই 2 দিনেই অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমার নিজের মন থেকে মারির কথাগুলো ভুলে যেতে হবে। যদিও সে আমাকে নিয়ে অনেক চিন্তা করেছে, আমার জন্য অনেক ভেবেছে, কিন্তু তারপরেও আফটারঅল সে একটা মানুষ। তার সাথে কখনোই আমার সম্পর্ক হবে না। তারপরে আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। যখন লাঞ্চ ব্রেক হয় তখন আয়ানো নামের এই মেয়েটা তার ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করার সময় একটা নোটবুক নিচে পড়ে যায়। তখন মারি এসে সেটা উঠিয়ে তাকে ফিরিয়ে দেয়। তখন সেখানে অন্য আরেকটা মেয়ে এসে বলে, আমি আজকে আমার নিজের হাতে কেক বানিয়েছি, তোমরা কি খাবে? মারি বলে, আসলে আমাদের লাঞ্চ অন্য একটা জায়গায় প্ল্যান হয়ে গিয়েছে। তখন ইউকিহিরো আর হিদাকা এখান থেকে বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চলে এসো। মারি, আয়ানো আর ওই মেয়েটাকে বলে, তোমরাও কি আমাদের সাথে লাঞ্চ করার জন্য ছাদে যাবে? তারা বলে, আমি একজন বিস্ট ফল্ককে খাবার খেতে একদমই দেখতে চাই না, তাই তুমি চলে যাও। মারি বলে, আমি তোমাদেরকে অনেক আজব একটা প্রশ্ন করেছি, তাই না? তারা বলে, এখানে কোনো আজব বিষয় নেই, তুমি যেতে চাইলে যেতে পারো, তবে আমি শুধু এইটুকুই জানতে চাচ্ছি তুমি ওই বিস্ট ফল্কের প্রতি এত ইন্টারেস্টেড কেন? যদি এখানে কোনো রোমান্টিক বিষয় থাকে তাহলে আমি অবশ্যই জানতে চাইব। মারি বলে, একদমই না। এটা বলে সে চলে আসে। তখন আয়ানো তার এই ফ্রেন্ডকে বলে, এটা দেখো, আমি নতুন একটা নভেল লিখেছি। তারা বসে নভেলটা পড়তে শুরু করে। ওইদিকে ছাদে ইউকিহিরো বলে, আমার মনে হয় না হিদাকা এত সহজে ক্লাসের সবার সাথে এত ভালোভাবে মিশতে পারবে। দেখা যাক ধীরে ধীরে সামনে কি হয়। তখন মারি হিদাকাকে খাবার খেতে দেখার সময় মনে মনে বলে, হিদাকার মুখটা অনেক বড়, কিন্তু তারপরেও সে কতটা শান্ত ও ভদ্রভাবে খাওয়া দাওয়া করছে। হিদাকা জিজ্ঞাসা করে, কি হয়েছে? মারি বলে, আসলে তোমাকে এত শান্তভাবে খেতে দেখে আমার অনেক ভালো লাগছিল। সরি, আমার এভাবে দেখাটা উচিত নয়, আমাকে ক্ষমা করে দাও। তখন আমরা দেখি ইউকিহিরো এখানে খুবই মনোযোগ সহকারে কি জানি একটা করছিল। তখন সে ফুট করে চিৎকার করে বলে ওঠে, ধুর, আমি কিছুই বুঝতে পারছি না, এই ফ্যাক্টরাইজেশনের মানেটা কি? হিদাকা বলে, তুমি লাঞ্চের সময় পড়াশোনা করছো কেন? ইউকিহিরো বলে, কারণ খুব শীঘ্রই পরীক্ষা আসতে চলেছে। তখন হিদাকা ইউকিহিরো যেই বিষয়টা বুঝতে পারছিল না ওইটা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এটা দেখে তারা দুইজনেই ভাবতে থাকে, হিদাকা যে এতটাই স্মার্ট এটা তো আমরা জানতামই না। যাই হোক, তারপর আমরা তাদের এক্সামের দৃশ্য দেখতে পাই। এক্সাম শেষ হলে যখন তারা রেজাল্ট দেখতে আসে তখন দেখতে পায় হিদাকা একদম সবার টপ করেছে, আর হিদাকার সাথে ইউকিহিরো আর মারিও অনেক ভালো র্যাঙ্ক করেছে। মারি বলে, হিদাকার কাছ থেকে পড়াশোনার বিষয়ে সাজেশন নেওয়ার পর এখন আমার র্যাঙ্ক অনেকটাই বেড়ে গিয়েছে। তখন মারি সেখানে আয়ানোকে দেখে তাকে পরীক্ষায় 2য় স্থান অধিকার করার জন্য কংগ্রাচুলেশন বলতে আসে, কিন্তু আয়ানো বলে, এতে অভিনন্দন জানানোর কি আছে? ওই বিস্ট ফল্ককে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাওয়া উচিত। এটা বলে সে চলে যায়। যাই হোক, তারপর ইউকিহিরো আর মারি যখন হিদাকাকে বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো। হিদাকা বলে, তোমরা কিসের কথা বলছো? তারা দুইজন অবাক হয়ে বলে, তুমি কি জানো না? তুমি কি কিছুই দেখোনি? হিদাকা বলে, কি দেখিনি? তোমরা কি দেখার কথা বলছো? এটা শুনে তারা আরো অবাক হয়ে যায়। যাই হোক, ওইদিকে আমরা দেখি আয়ানোর ফ্রেন্ড যখন দেখে আয়ানো এবার 2য় স্থান অধিকার করেছে তখন সে দৌড়ে আয়ানোকে আশেপাশে খোঁজার জন্য চলে যায়।
তখন আমরা অতীতের একটা দৃশ্য দেখি। আয়ানো একদিন ছোটবেলায় তার মাকে বলেছিল, আমি নতুন একটা নভেল লিখেছি, আপনি এটা পড়ে আমাকে বলুন কেমন হয়েছে। আয়ানোর মা বলে, তুমি নভেল লেখা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, আমি চাই তুমি পড়াশোনা করে প্রত্যেকটা পরীক্ষায় যেন টপ করো। আয়ানো বলে, পড়াশোনা আমি করব, কিন্তু তারপরেও আমি এটা লিখতে অনেক পরিশ্রম করেছি, আপনি একটু এটা পড়ুন। কিন্তু আয়ানোর মা তার এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে তার বান্ধবীর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। তখনই সেখানে আয়ানোর এই ফ্রেন্ড রিৎসুকা এসেছিল আর বলেছিল, তুমি কি লিখেছো, আমি সেটা পড়তে চাই। ব্যাকগ্রাউন্ডে আয়ানোর ভয়েস বলে, পড়াশোনা তো সবাই করে, কিন্তু আমি পুরো পৃথিবীর কাছে আমার নভেলের জন্য পরিচিত হতে চাই। এইদিকে রিৎসুকা আয়ানোকে কল করে দেখে সে তার ফোনটা তার টেবিলেই রেখে কোথায় যেন চলে গিয়েছে। ওইদিকে মারি হিদাকাকে নিয়ে এসে যখন তার রেজাল্ট দেখায়, তখন হিদাকা তেমন কোনো একটা রিয়াকশন না দিয়ে খুবই নর্মাল একটা রিয়াকশন দেয়। তখন রিৎসুকা দৌড়ে সেখানে এসে বলে, তুমি কি আয়ানোকে কোথাও দেখেছো? মারি বলে, না, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর থেকে আমি তাকে একবারও দেখিনি, সে ক্লাসরুমেও নেই আর কেমন জানি অদ্ভুত ব্যবহার করছে। তখন রিৎসুকা কিছু একটা ভেবে হিদাকাকে আয়ানোর ফোন দেখিয়ে বলে, এখানে যা হচ্ছে সবকিছু তোমার দোষের কারণে হচ্ছে, তুমি কি আয়ানোর এই ফোনের থেকে তার ঘ্রাণ নিয়ে তাকে খুঁজে বের করতে পারবে? হিদাকা বলে, আমি এটা করতে পারবো, কিন্তু আমি তো কিছুই করিনি। রিৎসুকা বলে, তুমি পরীক্ষায় টপ করেছো তাই না? সেই সময় আমরা আয়ানোকে স্কুলের ছাদে তার নভেল লেখার নোটবুকগুলো ছিঁড়ে ফেলতে দেখি। তখন ব্যাকগ্রাউন্ডে রিৎসুকার ভয়েস বলতে থাকে, আয়ানো ছোটবেলা থেকেই একজন লেখক হতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা তার এই স্বপ্নটাকে কখনোই সাপোর্ট করেনি। তার মা বাবা শর্ত দিয়েছিল তাকে ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা কলেজে যেতে হবে আর প্রত্যেকটা পরীক্ষায় টপ করতে হবে, তাহলেই সে নভেল লিখতে পারবে। আয়ানো যেহেতু এখন পরীক্ষায় দ্বিতীয় নম্বরে এসেছে, তাই হয়তো সে তার স্বপ্নটা আর পূরণ করতে পারবে না, সে হয়তো কোথাও চুপ করে বসে কান্না করছে, তাই আমাদের তাকে খুঁজে বের করা উচিত। তখন মারি বলে, কিন্তু হিদাকার আয়ানোর সাথে কোনো রকম শত্রুতা নেই। রিৎসুকা বলে, আমি জানি, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, এখন এই কথা বলার একদমই টাইম নেই। এটা শুনে হিদাকা রাজি হয়ে যায়। তারপর হিদাকা ফোনের ঘ্রাণ নিয়ে বুঝে যায় আয়ানো কোথায় রয়েছে। তারা এখানে ছাদে আসলে রিৎসুকা দৌড়ে যেয়ে আয়ানোকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো মনে করেছিলাম তুমি ছাদ থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করছো, আমরা তোমাকে অনেক জায়গায় খুঁজেছি। আয়ানো বলে, কেন? আমি তো এখানে শুধু আমার নোটবুক ফেলতে এসেছিলাম, যখন লিখতেই পারবো না তখন নোটবুক রেখেও কোনো লাভ নেই। রিৎসুকা বলে, কিন্তু আমি তো তোমার নভেল পুরোপুরি পড়ে এখনো শেষও করিনি, তুমি এখনই এটা কেন ছিঁড়ে ফেললে? তখন মারি এখানে এসে দেখে নোবেলটা নিচে পড়ে যায়নি, সেটা এখানে আটকে গিয়েছে। মারি বলে, যদি নোটবুক নিচে পড়তো তাহলে আমরা নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন কি করা যায়? আমি জানি না এই মুহূর্তে আয়ানো কি অনুভব করছে, কিন্তু এত বাধা বিপত্তি আসার পরেও সে হার না মেনে তার নভেলস লেখা কন্টিনিউ করেছে। সে কি নভেল লিখেছে এটা আমিও পড়তে চাই। এটা শুনে হিদাকা লাফ দিয়ে এভাবে নোটবুক উপরে নিয়ে আসে। তারা স্কুলের আর্ট রুমে এসে ওই নোটবুকের সমস্ত পেজগুলো টেপ দিয়ে জোড়া লাগিয়ে দেয় এবং তারা একসাথে বসে ওই নোবেলটা পড়তে শুরু করে। নোবেলটা পড়ে তাদের অনেক পছন্দ হয়। তারা একসাথে ওই নোবেলের বিষয়ে কথাবার্তা বলতে থাকে এবং পড়তে পড়তে তারা এটার স্টোরির মধ্যে একদম মগ্ন হয়ে যায়। এটা দেখে আয়ানো অনেক খুশি হয়ে যায় আর হিদাকাকে বলে, আমি যে বলেছিলাম যে বিস্ফোরকদের এই দুনিয়া থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া উচিত, এই কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি পরীক্ষায় দ্বিতীয় নাম্বার হয়েছি, সেজন্য রাগের মাথায় যে কোনো কিছু বলে ফেলেছিলাম। তখন রিৎসুকাও বলে, আসলে আমিও শুরুতে বিস্ফোরকদের নিয়ে এরকমই চিন্তা করতাম, কিন্তু এখন আমার চিন্তাও পরিবর্তন হয়ে গিয়েছে। আয়ানো বলে, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে বাড়ি থেকে কোনো রকম সাপোর্ট করা হয় না, তবে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে বিস্ফোরকরা দেখতে যেমনই হোক না কেন তারা বুদ্ধিতে মানুষদের থেকে অনেক উপরে। হিদাকা বলে, আমি শুধু আমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি মনে করি দুনিয়ার মানুষদের কথায় কান না দিয়ে যারা তোমার সত্যিকার অর্থে তোমাকে সাপোর্ট করে বা তোমাকে সাহায্য করে, তোমার সবসময় তাদের কথা শোনা উচিত। এটা শুনে মারি মনে মনে ভাবে, তার মানে কি আমিও হিদাকাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করছি? যাই হোক, তখন রিৎসুকা আয়ানোকে বলে, তুমি আমার কথা মন দিয়ে শোনো, তোমার লেখা স্টোরিগুলো আমার অনেক ভালো লাগে, তুমি কোনোভাবেই থেমে যেও না, তোমার ট্যালেন্টকে তুমি ভালোভাবে ফুটিয়ে তোলো আর লেখা চালিয়ে যাও।
আর একটা জিনিস লেখা শেষ হলে ওইটা সবার আগে আমাকে দেখিও, আর আমিও চেষ্টা করব তোমার মা বাবাকে যেন এই বিষয়ে রাজি করাতে পারি। এটা শুনে আয়ানও অনেক খুশি হয়ে যায় আর বলে দুনিয়াতে এমন কেউ রয়েছে যার আমার লেখা নভেলগুলো সবচেয়ে বেশি পছন্দ। আমার জন্য এটাই অনেক কিছু। যাই হোক, তারপর রিৎসুকা হিদাকাকে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। মারি বলে হিদাকা অনেক গ্রেট একটা ছেলে, তাই না? রিৎসুকা মারিকে বলে হ্যাঁ, আমি জানি হিদাকা অনেক অসাধারণ একটা ছেলে। সে নোটবুক পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে। সে অনেক ভালো একটা ছেলে। তখন মারি মনে মনে ভাবে ঠিক এভাবেই ধীরে ধীরে আশা করছি ক্লাসের সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারবে যে হিদাকা অনেক ভালো ছেলে, সে কোনো খারাপ ছেলে নয়। তখন রিৎসুকা বুঝতে পারে যে মারি মনে মনে হিদাকাকে পছন্দ করে। সে মারির কানে কানে বলে তুমি হিদাকাকে তোমার সাথে ডেটে নিয়ে যাও। যাই হোক, তারপর যখন ক্লাস শেষ হয় তখন মারি ইউকিহিরোকে আজকে ঘটা সমস্ত ঘটনা বলে। ইউকিহিরো বলে আজকে এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেও পারলাম না। মারি বলে হ্যাঁ, এখন রিৎসুকা আর আয়ানো তারা দুইজনেও হিদাকার সাথে বন্ধুত্ব করতে চায়। ইউকিহিরো বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে তোমরাই সবকিছু করে নাও, আমার প্রয়োজন কি? মারি বলে তুমিই তো বলেছিলে যে আমাদের স্কুল লাইফটাকে ভালোভাবে এনজয় করা উচিত, তো তুমি যদি না থাকো তাহলে আমরা কিভাবে এনজয় করব? তখন ইউকিহিরো মারির মাথায় এভাবে হাত বুলাইতে থাকে। মারি একটু অবাক হলে হিদাকা বলে সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার ছোট ভাইরা কখনো কোনো ভালো কাজ করলে আমি ওদেরকে এভাবেই আদর করে দেই। তখন ইউকিহিরো মারিকে কিছু একটা বলার চেষ্টা করেও বলতে পারে না। সে তার ব্যাগ উঠিয়ে আগামীকালকে দেখা হবে এটা বলে চলে যায়। তখন মারি ভাবে ওই দিন যখন আমরা স্টোরেজ রুম থেকে আসছিলাম তখনও সে আমাকে কিছু একটা বলার চেষ্টা করে থেমে গিয়েছিল। সে আমাকে কি বলতে চাচ্ছিল আমি নিজেও বুঝতে পারছি না। ইউকিহিরো বাহিরে এসে ভাবতে থাকে মারি হিদাকাকে পছন্দ করে কিনা এই কথাটা আমি তাকে সরাসরি কেন বলতে পারছি না। ওইদিকে মারি যখন স্কুল থেকে বের হচ্ছিল তখন সে দেখতে পায় হিদাকা তার জন্য অপেক্ষা করছে। তারা দুইজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হিদাকা বলে আমি ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নিয়েছি। ডাক্তার বলেছে আমি পুরোপুরি সুস্থ, আমার শারীরিক কোনো সমস্যা নেই, শুধু আমার নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। মারি বলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। হিদাকা বলে আমি জানতাম যে যখন আমার কাউকে ভালো লাগবে তখন এরকমটা তো আমার সাথে অবশ্যই হবে, আর ওই মানুষটা তুমি, এটার জন্য আমি অনেক খুশি, তাই আমি কোনো রকম কষ্ট পাইনি। মারি মনে মনে বলে প্লিজ এরকম করে বইলো না, না হলে আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলবো। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। হিদাকা বলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, তোমাকে সাহায্য করে আমার ভালো লাগবে। মারি বলে আমিও মনে মনে এটাই চাচ্ছিলাম, কিন্তু আমাদের শান্ত থেকে মনের ভাবনাটাকে কন্ট্রোল করে রাখতে হবে। হিদাকা মারির হাত এভাবে ধরে ফেলে আর এভাবেই তারা একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মারি মনে মনে বলে আমার ধীরে ধীরে হিদাকার সাথে আরো বন্ধুত্ব করতে ইচ্ছা করছে, কিন্তু এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আমাকে সাবধানে থাকতে হবে। তখন মারির মনে পড়ে যায় রিৎসুকা তাকে বলেছিল হিদাকাকে ডেটে নিয়ে যাও। এটা মনে পড়লে সে জিজ্ঞাসা করে যদি আমরা শনিবারে কোথাও ঘুরতে যাই তাহলে কেমন হয়। হিদাকা বলে এটা অনেক ভালো আইডিয়া, আমরা তিনজন একসাথে যাব। তিনজন যাওয়ার কথা শুনে মারি একটু অবাক হয়ে যায়। আসলে হিদাকা এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে ইউকিহিরোকে বলেছিল। যাই হোক, মারির এই অবাক হওয়ার দৃশ্যের সাথে তৃতীয় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি হিদাকা যখন ইউকিহিরোকে শনিবারে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে তখন ইউকিহিরো না করে দেয়। সে বলে আমার বাস্কেটবল প্র্যাকটিস করতে হবে, তাই তোমরা দুইজন গিয়ে ঘুরে আসো। হিদাকা বলে তোমার কাছে ঘুরতে যাওয়ার জন্য টাইম নেই। ইউকিহিরো বলে আসলে ইদানিং আমার বাস্কেটবল খেলার যেই প্রতিভা রয়েছে ওই প্রতিভা ঘুমিয়ে গিয়েছে, আমি বলকে ঠিকমতো থ্রো করতে পারছি না। হিদাকা বলে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। ইউকিহিরো বলে হ্যাঁ অবশ্যই। সে মারিকে বলে তুমিও আমাদের সাথে আসো। তখন মারি মনে মনে ভাবছিল ইউকিহিরো আমাদেরকে একা একা ঘুরতে যাওয়ার কথা এজন্যই বলছে কারণ সে আমাদেরকে আলাদাভাবে একা কিছু সময় কাটানোর সুযোগ দিতে চায়, কিন্তু আমার মনে হচ্ছে আমি এগুলো সব হুদাই ওভার থিঙ্কিং করছি। তারপরে ইন্ট্রো শেষ হলে আমরা দেখি হিদাকা ইউকিহিরোকে বাস্কেটবলের ট্রেনিং দিচ্ছিল। তখন মারি হিদাকাকে দেখে তার উপর ক্রাশ খেতে শুরু করে।
আর মনে মনে বলতে থাকে আমার ইউকিহিরোর সাথে সময় কাটাতেও অনেক ভালো লাগে, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর আজকে হিদাকা যেভাবে আমাদের তিনজনকে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলল, এটা শুনে আমাদের তিনজনকে আমাদের একে অপরের অনেক ক্লোজ মনে হয়েছে। এটা আমার অনেক ভালো লেগেছে। তখন হিদাকার কাছ থেকে ট্রেনিং নিতে নিতে ইউকিহিরো আরো ভালো খেলতে শুরু করে। কিছুটা সময় পার হওয়ার পর মারি ইউকিহিরোকে বলে, আমি চাই তুমিও আমাদের সাথে ঘুরতে আসো, এতে আমার অনেক ভালো লাগবে, কারণ আমাদের স্কুল টাইমের বাহিরেও একসাথে কিছু সময় কাটানো উচিত। তাই তোমার টিম সিলেকশন হয়ে গেলে তারপরে আমরা ঘুরতে গেলে কেমন হয়? ইউকিহিরো বলে, এটা অনেক ভালো আইডিয়া, আমরা তিনজন একসাথেই ঘুরতে যাব। তখন এই দুইটা ছেলে ইউকিহিরোকে বলে, স্পোর্টস ক্লাবে বিচ ফলদের প্রবেশ একদমই নিষেধ, তাই তুমি একে এখানে কেন নিয়ে এসেছো? কোনো কিছু উল্টাপাল্টা হয়ে গেলে পুরো বাস্কেটবল টিম বিপদে পড়ে যাবে। ইউকিহিরো বলে, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি লাঞ্চ ব্রেকে বন্ধুদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। হিদাকার সাথে বাস্কেটবল টিমের কোনো সম্পর্ক নেই। সেই সময় সেখানে উপস্থিত সবাই বিস্ট ফলকের দিকেই তাকিয়েছিল। এই দুইজন আবারও বলে, ইউকিহিরো নিজেই ঠিকমতো খেলতে পারে না, তার উপরে সে আবার প্র্যাকটিস করতে এসেছে। এই কথাটা ইউকিহিরোর খারাপ লাগে, তাই সে তাদের সামনে এইভাবে বাস্কেটবল ছুঁড়ে মেরে বলে, আমি এজন্যই এখন প্র্যাকটিস করছি যাতে তোমার মতো ছেলেরা আমাকে যেন খোঁচা মেরে কথা বলতে না পারে। যদি তোমরা হিদাকার সাথে আমাকে প্র্যাকটিস করতে না দাও তাহলে তোমরা আমাকে প্র্যাকটিস করতে সাহায্য করো। তখন সেখানে ইয়ানাগি নামক এই ছেলেটা চলে আসে আর বলে, আমারও তো বিস্ট ফলকের সাথে খেলার একটা সুযোগ পাওয়া উচিত। আমরা যদি ফার্স্ট ইয়ার ভার্সেস থার্ড ইয়ারের একটা প্রতিযোগিতা করি তাহলে কেমন হয়? আসলে এই ছেলেটা বাস্কেটবল টিমের সবচেয়ে টপ একজন প্লেয়ার। যাই হোক, তারপর আমরা তাদের তিনজনকে একটা টিম হয়ে ইয়ানাগির টিমের সাথে বাস্কেটবল খেলতে দেখতে পাই। খেলতে খেলতে ইউকিহিরো আমাদের বলতে থাকে, হিদাকা আমাদেরকে হেল্প করতে করতে খেলার পয়েন্টগুলো বাড়ানোর চেষ্টা করছে, পাশাপাশি মারিও অনেক ভালো খেলার চেষ্টা করছে। আমি চাই সবাই যেন দেখে এটা বলুক যে আমি আর হিদাকা আমরা দুইজন একটা টিম হয়ে অনেক ভালো মতো খেলতে পারছি। তখন খেলতে খেলতে হঠাৎ করে মারির পা মচকে যায়, কিন্তু তারপরেও তারা সিচুয়েশনকে হ্যান্ডেল করে খেলাটা শেষ করে। তবে দুর্ভাগ্যবশত তারা খেলাটা হেরে যায়। তখন টিমের সবচেয়ে ভালো প্লেয়ার ইয়ানাগি ইউকিহিরোকে বলে, তোমার সাথে খেলে অনেক ভালো লেগেছে, তুমি অনেক ভালো একজন প্লেয়ার, আশা করছি তুমি টিমে চান্স পাবে আর আমরা একসাথে আবারও খেলতে পারবো। ইউকিহিরো বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তখন ইয়ানাগি তার বাকি ফ্রেন্ডদের বলে, আমাদের এই নতুন ফ্রেন্ড অর্থাৎ বিস্ট ফলকের সাথে বাস্কেটবল খেলে আমার অনেক ভালো লেগেছে। এখন থেকে আর কেউই হিদাকাকে একদমই বিরক্ত করবে না, সে এখন থেকে আমাদের বন্ধু। তারপর তারা যখন এখান দিয়ে যাচ্ছিল তখন কিছু ছেলেরা এসে বলতে থাকে, তোমরা হেরে গিয়েছো তাতে কি হয়েছে, তোমরা অনেক ভালো খেলেছো, আর বিশেষ করে আমাদের হিদাকার সাথে খেলতে অনেক ভালো লেগেছে। তখন ইউকিহিরো হিদাকা আর মারিকে বলে, আমি খেয়াল করেছি তোমরা যখন খেলছিলে তখন তোমাদের দিকে সেখানে উপস্থিত সবাই তাকিয়েছিল, আর তোমাদের খেলতে দেখে আমারও অনেক ভালো লাগছিল। আর এটা দেখে আমি ভুলেই গিয়েছিলাম যে আমরা এখানে ওদেরকে হারাতে এসেছি। তবে যাই হোক, আশা করছি এই খেলার পরে হিদাকার প্রতি সবার ধারণাটা পরিবর্তন হয়ে যাবে। তখন মারি বলে, তুমিও আজকে খেলার সময় অনেক কুল লাগছিলে। ইউকিহিরো বলে, আরে না, আমার থেকে ভালো তো হিদাকা খেলেছে। মারি বলে, ধুর, তুমিও তো অনেক ভালো পয়েন্ট কালেক্ট করেছো। মারির কথার স্টাইল দেখে ইউকিহিরো অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, ধুর, তোমার কথাগুলো শুনে আমার অনেক শরম লাগছে। যাই হোক, আমি এখন অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আর আমার পিপাসাও লেগেছে, সেজন্য আমি চলে যাচ্ছি। ইউকিহিরো চলে গেলে মারি ভাবতে থাকে, আমি কি কোনো ভুল কিছু বললাম নাকি? আমার কথা শুনে ইউকিহিরো এভাবে চলে গেল কেন? হিদাকা বলে, ও যেভাবে চলে গেল এটা দেখে আমার মনে হচ্ছে ইউকিহিরো আসলেই শরম পেয়েছিল। যাই হোক, তুমি পায়ে আঘাত পেয়েছো তাই না? তুমি যেহেতু খেলার সময় পায়ে আঘাত পেয়েছো তাই এটার জন্য তোমার অনেক ব্যথা হতে পারে, সেজন্য তোমার শীঘ্রই ডাক্তার দেখানো উচিত। এটা বলে সে মারিকে কোলে উঠিয়ে নেয় আর সামনে এগোতে শুরু করে। হিদাকার কোলে উঠে মারি অনেক লজ্জা পেতে থাকে। কিছুটা সামনে গেলে হিদাকা মারিকে নিচে নামিয়ে নেয় আর বলে, আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারছি না। তখন মারি তাকে ধরে ইশারায় তাকে নিজের কাছ থেকে দূরে যেতে না বলে। তারপর আমরা তাদেরকে একটা রুমের ভিতর একদম ক্লোজ অবস্থায় দেখতে পাই। হিদাকা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার থেকে নিজেকে দূর করতে পারছি না। মারি বলে, বিষয়টা এরকম না, আমিও চাই তুমি যেন আমার কাছে থাকো। তখন হিদাকা কন্ট্রোল করতে না পেরে মারিকে কিস করে বসে।
তারপর সে যখন ধীরে ধীরে আরো একটু ক্লোজ হয়ে যাচ্ছিল তখন ক্লাসের ঘন্টা বেজে যায়। তাই মন না চাইতেও হিদাকা নিজেকে কন্ট্রোল করে ক্লাসে চলে যায়। মারি এখানে বসে বসে ভাবছিল, আমি ভেবেছিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমি বারবারই একই ভুল করে ফেলছি। মারি এখান থেকে উঠে যাওয়ার সময় বলে, আর তাছাড়াও যদি কেউ কাউকে ভালোবেসে ফেলে তাহলে ওই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করাটা একেবারে অসম্ভবের মতো হয়ে যায়। তারপরে আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই। হিদাকাও মনে মনে এই কথাগুলোই ভাবছিল যে আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল, কিন্তু আমি কন্ট্রোল করতে পারিনি। মারিকে দেখতে এতই কিউট লাগছিল যে আমি তাকে কিস করে ফেলেছি। তখন ইউকিহিরো ক্লাস টাইমে মারিকে ক্লাসে না দেখে ভাবতে থাকে, মারি কোথায় গেল, কোনো সমস্যা হলো নাকি। কিছুক্ষণ পর সে আবারও ভাবতে থাকে, মারি ওই সময় আমাকে কুল বলল কেন। মারি খুবই ভালো ও হনেস্ট একটা মেয়ে। সে যখন হাসে তখন তাকে দেখতে এতটাই কিউট লাগে যে আমার মনে চায় আমি যেন তার দিকে তাকিয়েই থাকি। আমি বুঝতেই পারছি না আমি কি মারিকে ভালোবেসে ফেলছি। লেকচার শেষ হলে মারি যখন ক্লাসে আসে তখন রিৎসুকা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মারি বলে, আমি মেডিকেল রুমে ছিলাম, ডাক্তার আসতে অনেক দেরি করে ফেলেছিল, সেজন্য আমি লেকচার মিস করেছি। তারপর ইউকিহিরো জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? মারি বলে, হ্যাঁ, আমি শুধু পায়ে একটু আঘাত পেয়েছিলাম, তবে এখন একদম ভালো আছি। তারপর তারা আবারও ক্লাস শুরু করে। রাতে মারি তার বিছানায় শুয়ে শুয়ে আজকে সারাদিন যা যা ঘটেছে সেগুলো নিয়েই ভাবতে থাকে, আর মনে মনে বলে, আমার এখন যেভাবেই হোক এই একতরফা ভালোবাসাটাকে শেষ করতেই হবে। পরের দিন সকালে আমরা তাদের তিনজনকে একটা জায়গায় দেখতে পাই। সেখানে অনেক মানুষেরা তাদের পোষা কুকুরকে নিয়ে এসেছিল। মারিও সেখানে তার কুকুর ইউকিমিকে নিয়ে আসে। হিদাকা ইউকিমির সাথে খেলা করতে শুরু করে। তখন হিদাকাকে দেখে মারি আবারও তার কন্ট্রোল হারাইতে শুরু করে। তখন সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা হিদাকাকে দেখে তার বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে। ইউকিহিরো বলে, তুমি তো এখানে অনেক পপুলার। তখন সেখানে মারির একজন বান্ধবীর সাথে দেখা হয়, তার নাম হচ্ছে মিডোরি। মিডোরি বলে, আমি এর আগে ডগ পার্কে একজন বিস্ট পার্সনকে কখনোই দেখিনি। মারি বলে, আমরা এখানে কোনো সমস্যা তৈরি করতে আসিনি, আমরা এখানে প্রায়ই এসে থাকি, সেজন্য এখানকার নিয়ম কানুন আমাদের সবকিছুই জানা আছে। মিডোরি বলে, আমি জানি, আমার যখন টানেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমাকে একজন বিস্ট ফল্ক সাহায্য করেছিল, তাই আমি বিশ্বাস করি যে একজন বিস্ট পার্সন আসলেই অনেক ভালো মনের একজন হয়। এটা শুনে মারি অনেক খুশি হয়ে যায়। তারপর তারা একসাথে আরো অনেকক্ষণ সময় কাটিয়ে অনেক মজা করে। এক পর্যায়ে ইউকিহিরো মারির পোষা কুকুর ইউকিমিকে নিয়ে এখান থেকে একটু দূরে চলে যায়। তখন হিদাকা মারিকে বলে, ওই দিন তোমাকে কিস করার জন্য আমাকে ক্ষমা করে দিও। মারি বলে, ওটা এজন্যই হয়েছিল কারণ আমি তোমাকে আমার কাছে থাকতে বলেছিলাম, তুমি নিজেকে দোষ দিও না। আসলে আমিও মনে মনে এই জিনিসটাই চাইতাম, তুমি আমার কাছে একজন বন্ধুর থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি যখন আমাকে কিস করেছিলে তখন আমার অনেক ভালো লেগেছিল। তখন হিদাকা মারিকে নিয়ে একটু সাইডে আসে। মারি বলে, আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তোমার জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছি। আমি তোমাকে তোমার ভাবনাটাকে কন্ট্রোল করতে বলেছিলাম, কিন্তু সেটা আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। তাই আমার মনে হয় আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত। তখন হিদাকা মারিকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমারও মনে হয় যে আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা উচিত। আমি যদি একজন মানুষ হতাম তাহলে কখনোই এরকম কোনো সমস্যাই হতো না, কিন্তু এখন এই সম্পর্কটা আমাদের সামনে এগিয়ে না নেওয়াই উচিত। তখন মারি বলে, হয়তো অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মতো আমাদের একে অপরের কাছে আসাটা এতটাও সহজ হবে না, কিন্তু তাই বলে আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? আসলে আমি জানি না যে কোন সময় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত আর কোন সময় গিভ আপ করা উচিত। হিদাকা বলে, আমি তো অনেক আগেই হার মেনে নিয়েছি। আমি তোমাকে আমার মনের কথা বলে দিলেও মানুষেরা এই সম্পর্কটা কখনোই মেনে নিবে না। মারি বলে, সেজন্যই আমি তোমার কাছ থেকে শুধু ফিজিক্যালি দূরে থাকব, কিন্তু আমার মনটা সবসময় তোমার কাছেই থাকবে। আমি ওই রশিটা কাটতে চাই না যেটা আমাদের সম্পর্কটাকে ধরে রেখেছে। হিদাকা বলে, তুমি অনেক অসাধারণ। তোমার সামনে কাটাওয়ালা কঠিন রাস্তা হলেও তুমি ওই কঠিন রাস্তার মধ্য থেকে তোমার পথকে অবশ্যই খুঁজে বের করো, কিন্তু তোমার সাথে কাটানো প্রত্যেকটা রাস্তাই আমার জন্য সুন্দর সুন্দর ফুল দ্বারা সুসজ্জিত ছিল, আর আমি সারা জীবন এই ফুল বাগানের মধ্যেই থাকতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই, কিন্তু আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তবে আজকের পর থেকে আমাদের মধ্যে কি সবকিছু নর্মাল থাকবে? মারি বলে, হ্যাঁ অবশ্যই।
কিন্তু আমি চাই চলে যাওয়ার আগে তুমি শেষবার আমাকে একটু জড়িয়ে ধরো, কারণ এই সুযোগটা আর কখনো আসবে কিনা আমি জানি না। তখন হিদাকা মারিকে আবারও কিস করে, তবে সম্ভবত এই কিসটা হিদাকা তার কল্পনায় করেছিল। যাই হোক, তখন আমরা এখানে গাছের এই পাশে ইউকিহিরোকে দেখতে পাই। সে এখানে বসে বসে তাদের সমস্ত কথা শুনে ফেলে। আর এটার সাথে ইউকিহিরোর চোখের দৃশ্য দেখিয়ে 4র্থ নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়।